দর্শক দেখুন, সোমবার ফের দার্জিলিংয়ে মমতা। নিচে লেখা, দার্জিলিং সফরে তার কর্মসূচির সবিস্তার তথ্য এখনও অজানা থাকলেও সূত্রের দাবি সেখান থেকেই বিপর্যয় পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। তাই নবান্ন থেকে নজর রাখা যাচ্ছে না? ডিএম এসপি সব তো ওখানে রয়েছেন, তাদের মাধ্যমে কাজ করানো যাচ্ছে না? এই তো গিয়েছিলেন, বৈঠক করেছেন, ঘুরে ঘুরে সব দেখেছেন, কত কি করেছেন। তো ফের যেতে হবে। দর্শক, এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটা কিন্তু অনেক কথা বলছে। খুব উদ্বেগ, উৎকণ্ঠা, চিন্তা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। কিন্তু প্রশ্ন, কিসের উদ্বেগ, কিসের উৎকণ্ঠা, কিসের চিন্তা? ওই যারা দুর্গত অবস্থায় রয়েছেন তারা কি করছেন, কি খাচ্ছেন, কি হবে তাদের, তা নিয়ে চিন্তা, নাকি অন্য কোনো চিন্তা? দর্শক, আমি একটা রিপোর্ট দেখাবো, যদি সেখান থেকে আপনারা কোনো উত্তর খুঁজে পেতে পারেন। একটা রিপোর্ট সামনে এসছে এবং যারা বিজেপির ব্যাপারে অনেকে বলছেন যে ওদের কোনো চান্স নেই, সিট বেশি পাবে না, তাদের কাছেও এটা একটা ভালো উত্তর হতে পারে। দেখুন, সাংগঠনিক রিপোর্টই বলেছে 48 আসন, মানে শুধু উত্তরবঙ্গে 54টা আসনের মধ্যে 48, 54টা আসনের মধ্যে 48 পাবে বিজেপি। তাদের সংগঠন কিন্তু তাদের সমীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেছে, জমা করেছে আর কি, ওদের কাছে যারা নেতা আছেন তাদের কাছে প্রকাশ করেছে 48টা আসন। তারপরেও বিজেপি কিন্তু ওখানে থামছে না। এক হাতে ত্রাণের ঝাঁপি, ত্রাণ দিচ্ছে, আর অন্য হাতে খগেনের ছবি, খগেন মুর্মু সাংসদ, তাকে যেভাবে মারধর করা হয়েছে সেটাকেও আরও প্রচারে আনা হচ্ছে একটা সেন্টিমেন্ট তৈরি করার জন্য। নিয়ে উত্তরের ময়দানে বিজেপি। তার বিজেপির কাছে রিপোর্ট অলরেডি এর আগেই এসে গেছে, সামনে উঠে এসছে যে 54টা আসনের মধ্যে 48টা আসন কিন্তু ওখানে বিজেপি পেতে পারে। এবং তারপরেও আবার আরও যাতে ভালো হয় রেজাল্ট, সেই জন্য আরও ঝাঁপাচ্ছে বিজেপি। এই যে বিপর্যয় হয়েছে সেখানে প্রচুর ত্রাণ সামগ্রী দিচ্ছে, জনসংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে, তৃণমূলও মারামারি করছে, আটকানোর চেষ্টা করছে, কিন্তু তবুও কাজ করে যাচ্ছে বিজেপির লোকজনেরা। আর এই যে খগেন মুর্মুকে যে মারা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে এবং একটা ওই রকম সম্প্রদায়ের, সেটাও ছবিটা যে ভয়ঙ্কর ছবিটা এসছে না, রক্ত ঝরে পড়ছে, সেই ছবিটাও কিন্তু একেবারে অন্য হাতে নিয়ে তারা কিন্তু প্রচারের ময়দানে থাকছেন বিজেপির লোকেরা। তার এমনিতেই 48 বলা হচ্ছে, তারপরেও যেভাবে বিজেপি ওখানে মরিয়া হয়ে কাজ করছে, মানুষের পাশে থাকা, এবং তার মাধ্যমে অবশ্যই পলিটিক্যাল পার্টি তার একটা অন্য চিন্তা থাকে, তো যেভাবে তারা ময়দানে নেমেছে, দর্শক আপনারা কি বলবেন? এটা কি তার জের? এবং এই যে ছবিটা, যদিও এই ছবিটা অন্য ছবি, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করতে। তো তার এই যে উনি আবার দার্জিলিংয়ে যাচ্ছেন, এটা কিসের ব্যাপার? উনি কি সত্যি ওই মানুষের পাশে থাকার জন্যে এখান থেকে হচ্ছে না সেই জন্য ওখানে গিয়ে তদারকি করবেন? সত্যি কি সেই সদিচ্ছা থেকে, নাকি যে রিপোর্ট ওনার কাছে নিশ্চয়ই এসছে, এই রিপোর্ট যখন মিডিয়াতে চলে এসছে নিশ্চয়ই ওনার কাছেও রিপোর্ট এসছে যে বিজেপির সাংগঠনিক রিপোর্টই বলছে 48, আগের থেকে বেশি। গতবার তো 30টা পেয়েছিল 21-এ, এবার 48। আবার ওরা কাজ করছে ফুল দামে, ফলে আমাদেরকে ওখানে নামতে হবে। তো সেই জন্য কি আবার ওখানে ছুটে যাওয়া? দর্শক, আমি এই রিপোর্টের আরেকটু ডিটেলস দেখাতে চাই। আচ্ছা, এখানে তো দেখলেন, আচ্ছা এই যে নিচেটা দেখুন, ভোটের মাস 6 আগে উত্তরবঙ্গের রাজনৈতিক রসায়ন বিজেপির জন্য একটু বেশি অনুকূল বলে মনে করছেন অনেকে। বুঝতে পারছেন? ভোটের মাস 6 আগে উত্তরবঙ্গের রাজনৈতিক রসায়ন বিজেপির জন্য একটু বেশি অনুকূল বলে মনে করছেন অনেকে। যদিও রাজ্য বিজেপি সূত্রের দাবি, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের আগেই সেখানে দলের পরিস্থিতি নিয়ে সাংগঠনিক রিপোর্ট জমা পড়েছিল, তাতে 2021 সালের চেয়ে অনেক বেশি আসন পাওয়ার সম্ভাবনা তথ্যসহ তুলে ধরা হয়েছে, একেবারে পরিসংখ্যান ইত্যাদি দিয়ে। আরও আমি ভিতরের একটা অংশ পড়ছি।
উত্তরবঙ্গে বিধানসভা আসন 54টি। বিজেপির একটি সূত্রের দাবি 44 থেকে 48টিতে তৃণমূলকে হারানোর পরিস্থিতি রয়েছে বলে সাংগঠনিক রিপোর্টে বলা হয়েছে। 44 থেকে 48, 50 হতে পারে। সেই রিপোর্টের দাবি 2 দিনাজপুর এবং মালদহের কিছু সংখ্যালঘু প্রধান আসন ছাড়া, যেখানে মুসলিম আসন আছে আর কি, ছাড়া কোথাও তৃণমূলের জয়ের পরিস্থিতি নেই। আবার যদি এই আসনগুলিতে আইএসএফ নওশাদ সিদ্দিকী ঠিকঠাক প্রার্থী দিয়ে দেন, ওগুলোও ভোগে। বস্তুত উত্তর দিনাজপুর ও মালদহে কয়েকটি আসন বিজেপির বদলে কংগ্রেসের ঝুলিতেও যেতে পারে বলে বিজেপির নেতাদের ধারণা। হতে পারে, বিকল্প অনেকে চাইতে পারেন। তবে রিপোর্ট বলছে উত্তরবঙ্গে তৃণমূলের আসন গতবারের চেয়ে বাড়বে না, বরং কমবে। গতবার কত পেয়েছিল? 23টা। সেখান থেকে ভাঙিয়ে টাঙিয়ে ইত্যাদি করে তারপরে উপনির্বাচন হয়েছিল, কারণ যেমন মনোজ জিজ্ঞা উনি এমপি হয়ে গেছেন, তো এইসব করে 23 থেকে 28 হয়েছিল। কিন্তু লোকসভার ভোটে আবার নেমে গেছে 15তে, ওই মানে এগিয়ে থাকার নিরিখে। ফলে ওখানে কিন্তু খুব খারাপ তৃণমূল কংগ্রেসের হাওয়া। তারপর এইরকম একটা বিপর্যয়, এবং তারপর মানে এইভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, এবং ওইভাবে মারধর করা হয়েছে খগেন মুর্মুকে। ফলে আমার মনে হচ্ছে দর্শক, উত্তরের হাওয়া খুব খারাপ। সেই খুব খারাপটা বুঝতে পেরেই উনি চেষ্টা করছেন ড্যামেজ কন্ট্রোল করতে, যদি ওখানে গিয়ে নতুন করে সেন্টিমেন্ট তৈরি করে কিছু করা যায়। আর আমি কেন এই কথাটা বলছি, একটা ভিডিও দর্শক এসছে, শুভেন্দু অধিকারী আমি দেখছি পোস্ট করেছেন। এই হচ্ছে ভিডিও দর্শক, যে পুলিশ এখন যেটা করছে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ঠিকঠাক লাগানো আছে কিনা সেগুলো খতিয়ে দেখছে। বন্যা বিধ্বস্ত মিরিকে পুলিশের দায়িত্ব, সর্বহারা মানুষদের পরিষেবা প্রদান, ক্রস, তৃণমূলের পতাকা ঠিক করে লাগানো হয়েছে কিনা দেখা, সেটা টিকমার্ক দিয়েছে যে এটা পুলিশের এখন দায়িত্ব হয়ে পড়েছে। তারা এই তো রয়েছে কিনা, ঠিকঠাক তৃণমূল কংগ্রেসের পতাকা রয়েছে কিনা, পুলিশ এই কাজ করছে। এবং শুভেন্দু অধিকারী একটা লেখাও লিখেছেন লম্বা করে, দেখুন কি লিখেছেন। মেঘ ভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনের নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন। ওই যে বললাম, যাবেন। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময়ে অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। সেই তারাই হীরক রানীর সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কিনা তা তদারকি করতে ব্যস্ত। তার মানে কি, সবটা হচ্ছে পলিটিক্যাল। অ্যাকচুয়ালি উনি যাচ্ছেন পলিটিক্যালি একটা অন্য ইমেজ তৈরি করার জন্যে, যে যা হয়ে গেছে ওখানে অবস্থা, প্রাকৃতিক বিপর্যয় ধ্বস্ত হয়েছে, তৃণমূল কংগ্রেসেও একটা বিরাট ধস নেমেছে। তো উনি সেটাকে মানে ড্যামেজ কন্ট্রোল যেটাকে আমরা বলি, সেটা করার জন্য উনি যাচ্ছেন। সেই মতোই ব্যানার ট্যানার সব সাজানো হচ্ছে, পুলিশ সেগুলোকে তদারকি করছে। দলের লোকজন তো সেই অর্থে নেই, কিছু গুন্ডা ছাড়া। তো এই হচ্ছে ব্যাপার। তো শুভেন্দু অধিকারী যেভাবে এই ভিডিও পোস্ট করে ব্যাখ্যা দিয়েছেন, তো তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে ওনার এই যে উত্তরবঙ্গ যাওয়ার যে ইচ্ছেটা বা এই যে উদ্বেগের ছবি ধরা পড়েছে, এটা মানুষের পাশে থাকার জন্য না। মানুষের পাশে উনি নবান্নে বসেও থাকতে পারতেন, ওনাকে যেতে হতো কেন? ডিএম এসপি আছেন, তাদের মাধ্যমে কাজ করানো যায়। উনি একবার গিয়েছেন, দেখে চলে এসছেন। আশা করি একটা বুঝতে পারার কথা, যদি ঠিক মতো করে সেই চোখ দিয়ে দেখে থাকেন। তো আবার তো তার যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এক হচ্ছে ঘুরতে যাওয়া, না হলে ওই আবার আমি আসছি, দেখো গো পাশে আছি, আমার পাশে থেকো, সেটা বলা। তাছাড়া আবার কি হতে পারে? ফলে দর্শক, এই উদ্বেগ যেটা আমরা ভাবছি, এই উদ্বেগ অবশ্যই হওয়ার কথা। কারণ যে রিপোর্ট সামনে এসছে, বিজেপির সাংগঠনিক রিপোর্ট যখন সামনে এসছে, তার মানে বিজেপিও তৈরি, এবং বিজেপিও সেই মতো করে ভাবছে, পরিসংখ্যান হিসেব করেছে, এবং আবার নতুন করে তারা রাস্তাতে তারা নেমেছে। এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তার মানে ওখানে বিজেপির একটা ব্যাপক রেজাল্ট হবে, এটা আশা করা যায়। তার মানে উত্তরবঙ্গেই বিজেপির হাফ সেঞ্চুরি মানে করে ফেলার একটা বিরাট একটা চান্স রয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের ভোট এমনি অনেক জায়গায় ভাগাভাগি হয়ে যাবে। মুসলিম অধ্যুষিত যে এলাকা আমি বলছি, তো নওশাদ সিদ্দিকী যদি ঠিকঠাক প্রার্থী দেন, দেবেন ওখানেও রেজাল্ট উল্টোপাল্টা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই উনি যাবেন ফের দার্জিলিং, মানুষের পাশে থাকার জন্যে না, ওনার পাশে মানুষকে থাকার জন্যে উনি বার্তা দেবেন বা যা করার করবেন। কারণ হাওয়া কিন্তু উত্তরে খুব খারাপ। মাঝে মধ্যে ওনারা ক্ষোভও প্রকাশ করেন, আমরা এত কিছু করছি, আপনারা কেন আমাদের দিকে তাকাচ্ছেন না, ক্ষোভও প্রকাশ করেছেন। কিন্তু এবার রিপোর্ট বলছে, এবং সত্যি ওখানকার মানুষের যা পালস আমি বুঝছি, তাতে কিন্তু এবার ব্যাপক রেজাল্ট কিন্তু উত্তরবঙ্গে বিজেপি করবে। সবসময় অন্যান্য ভোটকে দিয়ে তুলনা করলে হবে না, বিধানসভার ভোট কিন্তু অন্য সেন্টিমেন্টে।
তো সেখানে যেভাবে ওখানকার মানুষ ক্ষুব্ধ, এবং ওখানকার মানুষ তো অনেকে বলে থাকেন যে উত্তরবঙ্গকে তো আমাদের ওই সৎ ভাই সৎ ছেলে বলে না, ওই টাইপের ভাবেন দক্ষিণবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বা যারা আছেন। শুধু ভোটের সময় এসে করেন, তারপরে তো কোনো পাত্তাই দেন না। ওখানকার মানুষের অনেক বঞ্চনা, অনেক আছে, করেন না, শুধু সেন্টিমেন্ট তৈরি করেন, কখনো রাজবংশী, কখনো এনআরসি, কখনো লাশের নিয়ে রাজনীতি, এইসব আদতে কিছু করেন না। ফলে মানুষের ক্ষোভ কিন্তু আছে, এবং ক্ষোভ অনেক আগের থেকে অনেক বেড়েছে। আর এই প্রাকৃতিক যে বিপর্যয় হয়েছে, যতই উনি বলুন অমুক জায়গাতে জল চলে এসছে, তমুক জায়গাতে জল চলে এসছে, মানুষ এবার বুঝতে শিখেছেন যে কোনটা সত্যি, কোনটা ঢপ। উনি নেপালে কি হয়েছে সব খবর রাখতে পারেন, আর পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গের অংশতে কি অবস্থা সেদিকে তিনি খবর রাখেন না। কিছু ঘটলেই নিজে কোনো দায় না নিয়ে সব কেন্দ্রের দিকে ঠেলে দেন। ওনার যেন কোনো দায়িত্ব নেই। ওনার দায়িত্ব একটাই, ওই নবান্নে বসে পা দুলাবেন, আর মাঝে মধ্যে উত্তরকন্যাতে এসে চা খাবেন, কফি খাবেন, পা দোলাবেন। আর ভালো কিছু হলেই ওনার অনুপ্রেরণায় হয়ে যায়, আর খারাপ কিছু হলেই মোদির দোষ। অদ্ভুত একটা ইকুয়েশন। কোনো কিছু ঘটলে উনি কি বলতে পারেন, আমার মনে হয় দর্শক আপনারা সকলে নিজেরাই আগে থেকে বলে দিতে পারবেন। ধরুন কোনো কিছু ঘটলে ওনার কি, কার দিকে ওনার দোষ যাবে, কি অ্যাঙ্গেলে উনি দোষারোপ করবেন, আমার মনে হয় সাধারণ মানুষ সবাই বুঝতে, যারা একটু সচেতন তারা সবাই আগে থেকেই বলে দেবেন যে মুখ্যমন্ত্রী দেখবেন ঠিক এই কথা বলবেন। আমরা পরিষ্কার বুঝে গেছি ওনার পলিটিক্সটা, ওখানকার মানুষও বুঝে গেছেন। তো সেই জন্য ওখানকার হাওয়া কিন্তু খুব খারাপ, খুব খারাপ। ভাবুন 54টা আসনের মধ্যে এখানে 48 বলা হচ্ছে। আর এদিকে দেখছি কেউ কেউ যারা মানে ব্যাখ্যা করেন তারা বলছেন এই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি নাকি 50টার বেশি আসন পাবে না। তো উত্তরবঙ্গেই তো 50টা আসন দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গেই তো 50টা আসন দেখতে পাচ্ছি, তাহলে এদিকে আসন পাবে না দক্ষিণবঙ্গে? ওখানে তো 54টা আসনের মধ্যে এত, এবার এখানে তো কত আসন এদিকে রয়েছে, তার মধ্যে আসন আসবে না? সব ফালতু, এগুলো হচ্ছে মিসগাইড করা, ভড়কে দেওয়া, বিজেপির লোকজনদেরকে, বিজেপির মনস্ক যারা তাদেরকে ভড়কে দেওয়া, আর কিছু না। মানে তাদেরকে আগে থেকেই মনের মধ্যে মাইন্ডসেট করে দেওয়া যে তোমরা হেরে যাবে, ফলে নেমে কি লাভ। আমি খুব পজিটিভ। আমি কোথাও মনে হচ্ছে যে এবার বিজেপি যেভাবে নামছে, এবং দেখেছেন ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে বিপ্লব দেব তারা যেভাবে নেমেছেন, এবং মাঝখানে এসআইআর এ তো তৃণমূল কংগ্রেসের সে একেবারে মানে সামনে এসে বলে না, সেই বিস্ফোরা এসে হাজির হয়ে গেছে। এসআইআর এমনিতেই বিপদে, তার উপর আবার বিস্ফোরা। তো ফলে এমনিতেই মানে খুব নাজেহাল, এবং এসআইআর শুরুর আগে থেকেই নির্বাচনী পর্যবেক্ষক ঠিক করে দেওয়া, তারা পুরো খতিয়ে দেখছে। একাধিক বৈঠক করছেন ওনারা যারা দায়িত্বে এসছেন, দেখেছেন আপনারা, যেখানে যা গোষ্ঠীদ্বন্দ্বর ব্যাপার স্যাপার ছিল, একে অপরকে একটু এদিক ওদিক ছিল, সকলকে মানে একসঙ্গে নিয়ে চলারও একটা চেষ্টা হচ্ছে, সব পক্ষকে একসঙ্গে এক ছাদের তলায় এনে ভোট আদায় করার একটা চেষ্টা হচ্ছে। আর যাদেরকে সামনে রেখে ভোট আরও ক্যাচ করা যাবে তাদেরকে সামনে ঠেলে দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন শুভেন্দুকে যথেষ্টই ছাড়পত্র দেওয়া হয়েছে, উনি ওনার মতো করে কাজ করে যাচ্ছেন, যে মুভমেন্টগুলো করা হচ্ছে। সব মিলিয়ে দর্শক বিজেপি কিন্তু এখন অনেক চাঙ্গা। আমরা 1 মাস আগেও যতটা ভাবতে পারিনি, 1 মাস পর এই নির্বাচনী পর্যবেক্ষক ঘোষণা হওয়ার পর থেকে এবং তাদের অ্যাক্টিভিটি যা দেখতে পাচ্ছি, তারপর থেকে বিজেপি কিন্তু খুব সিরিয়াস মিটিং করছে, আপনারা দেখতে পাচ্ছেন বা খবরে নিশ্চয়ই জানতে পারছেন। তৃণমূল কংগ্রেস কিন্তু বিলক্ষণ বুঝতে পারছে যে এবার কিন্তু বিজেপি সেই অগোচলা বিজেপি না। 21-এর যে নির্বাচন হয়েছে, এবার যে নির্বাচন হতে চলেছে, এবং এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদব, যিনি তার একটা বিরাট রেকর্ড রয়েছে, ট্র্যাক রেকর্ড। দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচনের দায়িত্ব হাতে নিয়েছেন এবং সাফল্য এনে দিয়েছেন। তিনি এসছেন, তাকে এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সিরিয়াস তারা মিটিং করছেন, যেখানে যা সব ঘাটতি আছে সেগুলোকে বোঝার চেষ্টা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এবার কিন্তু বিজেপি খুব সিরিয়াস। আর যেহেতু এসআইআর হবে, সুতরাং বেনজল বাদ যাবে, আর এসআইআরটা এমন একটা সময় শেষ হবে, তারপরে আর বেনজল ঢোকানোর কোনো চান্স পাওয়া যাবে না, মানে অবৈধ ভোটার ঢোকানোর কোনো সময় পাওয়া যাবে না, ভোট ঘোষণা হয়ে যাবে তারপরই দেখবেন। ফলে এবার কিন্তু একটা বিরাট চান্স রয়েছে। যারাই নেগেটিভ করার চেষ্টা করুন না কেন, আমি তো বলবো বিজেপির কিন্তু এবার একটা বিরাট চান্স রয়েছে। আর আমি আগে থেকে বলেছি, এবার নয়তো নেভার। এবার যদি বিজেপি না পারে, কখনো পারবে না। তো বিজেপি কিন্তু এবার মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে, পুরো ভিতরে চেলে ফেলছে রাজ্যটাকে, যেটা আমি খবর পাচ্ছি। কোথায় তাদের ভোট বেশি, কোথায় তাদের ভোট কম, সেখানে কোন ইকুয়েশনে চলবে, সংখ্যালঘু এলাকায় তারা কীভাবে চলবে, সমস্ত কিছু ম্যাপিং করে ফেলছে তারা। কারণ মানে এবং জানেন আপনারা, অমিত শাহ যিনি এখন খুব হয়ে গেছেন, খুব বিষ নজরে চলে এসছেন দিদিমণির,
কেন বলুন তো? কারণ অমিত শাহ নিজে এই রাজ্যের দায়িত্ব নিচ্ছেন এখানে পরিবর্তন আনার জন্যে। আমি যেটা খবর পাচ্ছিলাম, অমিত শাহ নিজে এই বাংলাতে দেখবেন মানে কিছুদিন পর থেকে থাকবেন, অনেক দিন করে থাকবেন। ওনার কাছে একটাই মেন উদ্দেশ্য যে এই রাজ্যে পরিবর্তন করাটা খুব জরুরি। তবে ওনার ভাবনা অন্য, বাংলা তো উপকৃত হবেই, কিন্তু গোটা দেশ উপকৃত হবে। এই রাজ্যে পরিবর্তনটা শুধু এই বাংলার জন্য না, গোটা দেশের জন্য জরুরি, বিশেষ করে নিরাপত্তার ব্যাপারটা। তিনি যেহেতু হোম মিনিস্টার, ফলে তিনি নিজে চার্জ নিচ্ছেন যে এই বাংলাতে পরিবর্তন আনতেই হবে। সমস্ত কিছু আমরা ঘিরে ফেলছি, আসাম ঘিরে ফেলছি, মেঘালয় বলুন বা ত্রিপুরা ঘিরে ফেলছি, সব ঠিকঠাক করছি, বর্ডারগুলোকে সব ঠিকঠাক করছি, কিন্তু মানে সেই বজ্র আটুনির ফসকা গেরো বলা হয় না, সব ঘিরে ফেলছি, আর এই বাংলাটা লুজ হয়ে থেকে যাচ্ছে এখানকার সরকারের জন্য। ফলে একে হটাতেই হবে, একে সরাতেই হবে। শুধু বাংলার জন্য না, দেশের জন্য একটা বড় থ্রেট হচ্ছে এই সরকারটা, একে হটাতেই হবে। সেই জন্য উনিও কিন্তু খুব সিরিয়াস নিয়েছেন এই বাংলাতে পরিবর্তন আনার। সেই জন্য উনি থাকবেন, সেই মতো পুরো টিম সেট হচ্ছে। আর পরিসংখ্যানও বলছে হাওয়া কিন্তু বিজেপির দিকে আছে। ফলে যারা নেগেটিভ করার চেষ্টা করছেন যে বিজেপি পারবে না, বিজেপি দ্বারা কিছু হবে না, হাই দিদিমণি এই করবেন, হাই লক্ষ্মীর ভাণ্ডার চলে যাবে, এসব পুরো ভুল কথা, পুরো ভুল কথা। যারা ওটা ভেবে বসে রয়েছেন, বা যে তৃণমূল কংগ্রেস এটা ভেবে খুব আনন্দিত, থাকুন আনন্দিত, শুধু ভোটের রেজাল্টটা বের হোক, তারপর দেখবেন আপনাদের আনন্দ কোথা দিয়ে ছিটকে যায়। ফলে সবাই পজিটিভ থাকুন, শেষ চান্স বিজেপির জন্য এবার। সবাই মরিয়া হয়ে নামা উচিত এবং তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দেওয়া উচিত। পরিসংখ্যান যখন বলছে পজিটিভ হাওয়া রয়েছে, পরিবর্তন হবেই। দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।